ঢাকার চামেলিবাগের একটু শান্ত ফ্ল্যাট। বাইরে থেকে দেখলে আর 10টা সাধারণ ছিমছাম ফ্ল্যাটের মতোই। কিন্তু এই ফ্ল্যাটের ভেতরেই পাওয়া গিয়েছিল অত্যন্ত সম্মানিত একজন পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীর প্রাণহীন দেহ। এই মর্মান্তিক ঘটনা সে সময় পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। তবে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল তখন, যখন জানা গেল এই ভয়াবহ ঘটনার পেছনে থাকা অপরাধীর পরিচয়। আজকের এই ডকুমেন্টারি বা বিশ্লেষণে আমরা 2013 সালের সেই বহুল আলোচিত ঐশী রহমান ট্র্যাজেডির একেবারে গভীরে প্রবেশ করব। সত্যি বলতে এটি কেবল একটি ক্রাইম স্টোরি নয়, এটি চরম একাকিত্ব, মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা এবং একটি পরিবারের ভেতরে তৈরি হওয়া নীরব দূরত্বের এক অত্যন্ত মর্মান্তিক উপাখ্যান। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত কয়েকটি ধাপে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। শুরুতেই দেখব সেই মর্মান্তিক আবিষ্কারের দিনটি, এরপর পরিবারের বাইরের রূপ আর ভেতরের বাস্তবের পার্থক্য, তারপর কিভাবে পরিস্থিতির অবনতি ঘটল, চরম পরিণতি, এর দীর্ঘস্থায়ী ট্রমা, এবং সবশেষে আমাদের সামাজিক আত্মবিশ্লেষণ, কিভাবে একটি সুশৃঙ্খল পরিবার মানসিক চিকিৎসার অভাবে এমন এক ধ্বংসাত্মক পরিণতির দিকে এগিয়ে গেল, সেটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। পর্ব 1, এক মর্মান্তিক আবিষ্কার। সালটা ছিল 2013, 16ই অক্টোবর। ঢাকার চামেলিবাগ এলাকার একটি ফ্ল্যাটে পুলিশ তল্লাশি চালাতে যায়। বাইরে থেকে দরজা তালাবদ্ধ আর ভেতর থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। বাথরুমের দরজা খুলতেই পুলিশ এমন এক দৃশ্য দেখতে পায় যা পেশাদার পুলিশ কর্মকর্তাদেরও শিউরে তুলেছিল। সেখানে পড়েছিল স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমানের নিথর দেহ। ঘর থেকে কিছু গয়না আর টাকা উধাও। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাদের কিশোরী মেয়ে ঐশী রহমান ফ্ল্যাটে নেই, সে সম্পূর্ণ নিখোঁজ। এখানেই স্বভাবতই একটা বড় প্রশ্ন জাগে। একজন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ইন্সপেক্টরের বাসা, যেখানে শৃঙ্খলা, নিরাপত্তা আর নিয়মের কোনো অভাব থাকার কথা নয়, সেখানে কিভাবে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটতে পারে? এর উত্তর খুঁজতে হলে ক্রাইম সিনের এই 4 দেয়াল থেকে বেরিয়ে আমাদের তাকাতে হবে এই পরিবারের মনস্তাত্ত্বিক ভিত্তির দিকে। পর্ব 2, বাইরের রূপ বনাম বাস্তব। চলুন দেখি বাইরের জগতের সাথে এই পরিবারের ভেতরের পৃথিবীর ঠিক কতটা অমিল ছিল। সমাজের চোখে তারা ছিলেন দারুণ এক আদর্শ পরিবার, একজন সফল পুলিশ কর্মকর্তা, একটি গোছানো সংসার। কিন্তু ভেতরের বাস্তব চিত্রটা ছিল একদম অন্যরকম। বাবা মা দুজনেই কর্মজীবী, ফলে ঐশীকে তারা পর্যাপ্ত সময় বা মানসিক সাপোর্ট দিতে পারতেন না। বাবা পুলিশ কর্মকর্তা হওয়ায় বাড়িতে শাসন ছিল বেশ কড়া। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে কিশোর বয়সে এই ধরনের মানসিক দূরত্ব বা সাইকোলজিক্যাল উইথড্রল একজন মানুষের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। একটি টিনেজ শিশুর জন্য কেবল কড়া শাসন নয়, দরকার হয় মানসিক সংযোগের। আর এই সংযোগের অভাবেই ঐশীর ভেতরে এক নিঃশব্দ বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে। পর্ব 3, পরিস্থিতির অবনতি। এই যে মানসিক অবক্ষয়, এটা কিন্তু রাতারাতি ঘটা কোনো ঘটনা নয়। একটু টাইমলাইনটার দিকে তাকালেই আমরা বুঝতে পারব এটা ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর উপেক্ষার ফল। 2008 সাল, ঐশী তখন মাত্র 5ম শ্রেণীতে পড়ে। তখন থেকেই সে ধূমপান শুরু করে। এটা ছিল মূলত তার এক ধরনের নীরব বিদ্রোহ। এরপর 2009 সালে সে দুবার আত্মহত্যার চেষ্টা করে। সাইকোলজিতে এটাকে বলা হয় ক্রাই ফর হেল্প বা সাহায্য চাওয়ার আকুল আবেদন। কিন্তু সেই আবেদন কেউ শোনেনি বা বুঝতে পারেনি। 2011 সালের দিকে সে তার চেয়ে বয়সে বড় এবং বেশ ঝুঁকিপূর্ণ একটি বন্ধুচক্রের সাথে জড়িয়ে পড়ে। আর 2012 সাল নাগাদ তার ইয়াবা ও অ্যালকোহল আসক্তি চরম পর্যায়ে পৌঁছায় এবং সে তৃতীয়বারের মতো আত্মহত্যার চেষ্টা করে। এখানে ইয়াবা জিনিসটা ঠিক কী কাজ করে সেটা বোঝা দরকার। ইয়াবাকে অনেকেই ম্যাডনেস বা পাগলামি বলে থাকে। এটি এমন একটি মারাত্মক উদ্দীপক মাদক যা মানুষের মানসিক স্থিতিশীলতা এবং নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। তবে মনে রাখতে হবে, মাদকাসক্তি কোনো মূল সমস্যা নয়, এটি একটি গভীর মানসিক যন্ত্রণার উপসর্গ মাত্র। মাদকের এই প্রভাবেই ঐশীর ভেতরের মানসিক অবসাদ এবং বিভ্রান্তি একটা সময় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এই স্লাইডটা আমাদের একটু গভীরভাবে খেয়াল করা দরকার। যখন ঐশীর আসক্তি এবং অবাধ্যতা বাড়তে থাকে, তখন তার বাবা মায়ের প্রতিক্রিয়া কী ছিল? তারা বেছে নিয়েছিলেন কঠোর শারীরিক শাস্তি, ফোন কেড়ে নেওয়া এবং তাকে গৃহবন্দী করে রাখা। অথচ মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে এই সময়ে ঐশীর সবচাইতে বেশি যেটা প্রয়োজন ছিল তা হল পেশাদার থেরাপি, মানসিক সমর্থন এবং ক্লিনিক্যাল ইন্টারভেনশন। শাস্তির বদলে চিকিৎসার এই অভাবটি পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের সামাজিক অবহেলা যে কতটা ভয়াবহ হতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। পর্ব 4, চরম পরিণতি। দিনটি ছিল 31শে জুলাই 2013। এই দিনটি ছিল মূলত এই পরিবারের জন্য একটা টিপিং পয়েন্ট। ঐশীকে তার পুরনো বন্ধুদের সাথে ফোনে কথা বলতে দেখে তার বাবা মা তাকে অত্যন্ত কঠোরভাবে শারীরিক শাস্তি দেন এবং তার ফোনটি চিরতরে কেড়ে নেন। ঐশীর কাছে তার বাইরের ওই জগৎটিই ছিল তার একমাত্র আশ্রয়।
যখন সে শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়া হলো তখন বাবা মায়ের প্রতি তার রাগ এক অন্ধ এবং গভীর ঘৃণায় রূপান্তরিত হয়ে যায়। তার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে তার বাবা মাই তার সবচেয়ে বড় শত্রু। আর এরপরই আসে সেই 15ই আগস্টের ভয়াল রাত। ঐশীর মনস্তাত্ত্বিক পতন তখন চরম পর্যায়ে। অত্যন্ত ঠান্ডা মাথায় সে তার পরিকল্পনা বাস্তবে রূপ দেয়। প্রথমে সে কফির সাথে প্রায় 60টি ঘুমের ওষুধ মিশিয়ে তার বাবা মাকে অজ্ঞান করে দেয়। এরপর রাত 2টার দিকে ঘটে সেই মর্মান্তিক আক্রমণ। অবশেষে সে মৃতদেহগুলো বাথরুমে লুকিয়ে রাখে এবং ছোট ভাই ও কাজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা যদি একটু তলিয়ে ভাবি, এটি নিছক কোনো অপরাধ ছিল না, এটি ছিল একজন কিশোরীর সম্পূর্ণ মানসিক বিপর্যয়ের এক বীভৎস প্রকাশ। এই পুরো ট্র্যাজেডির ভেতরে সবচেয়ে হৃদয় বিদারক একটা অধ্যায় আছে। ঐশীর 8 বছরের ছোট্ট ভাই ওহি। সেই রাতে সে জেগে উঠেছিল। সে তার নিজের চোখের সামনে এক দুঃস্বপ্ন দেখতে পাচ্ছিল। নিজের জীবন বিপন্ন জেনেও তার মা শেষ মুহূর্তে ওহিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, যার ফলে শিশুটি প্রাণে বেঁচে যায়। এই ঘটনাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটি পরিবারের ভেতরে তৈরি হওয়া ট্র্যাজেডির মানবিক মূল্য ঠিক কতটা ভয়াবহ হতে পারে। পর্ব 5, ফলাফল এবং ট্রমা। ঘটনার পর ঐশী পালিয়ে গেলেও বেশিদিন সে লুকিয়ে থাকতে পারেনি। সে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে। শুরুতে তার বয়স নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। স্কুলের কাগজপত্রে বয়স কম দেখানো থাকলেও পরবর্তীতে মেডিকেল টেস্টের মাধ্যমে পুলিশ নিশ্চিত করে যে ঐশীর বয়স আসলে 19 বছর। অর্থাৎ আইন অনুযায়ী তাকে কোনো কিশোরী নয়, বরং একজন প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করা হবে। এই একটা ঘটনা কিভাবে এতগুলো মানুষের জীবন লণ্ডভণ্ড করে দিল তার একটা তালিকা যদি আমরা দেখি, ঐশীকে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন করা হয়। তার বন্ধু রনির 2 বছরে জেল হয়। কিশোরী গৃহকর্মী সুমির বিচার হয় কিশোর আদালতে। কিন্তু সবচেয়ে ভয়াবহ আর দীর্ঘস্থায়ী পরিণতির শিকার হয় ছোট্ট ওহি। সে চরম ট্রমা এবং রাতের আতঙ্কে ভুগতে থাকে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভয়াবহ ফ্যামিলি ট্রমা কাটিয়ে উঠতে একজন শিশুর বছরের পর বছর দীর্ঘমেয়াদী বিশেষজ্ঞ কাউন্সেলিং এবং অত্যন্ত নিবিড় পরিচর্যা প্রয়োজন হয়। হাইকোর্ট যখন ঐশীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তখন আদালতের রায়ে একটা কথা খুব স্পষ্টভাবে উঠে আসে। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট বা মানসিক মূল্যায়নটি সেখানে খুব বড় ভূমিকা পালন করেছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ঐশী পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিল এবং ঘটনার সময় সে চরম মানসিক অবসাদ ও মাদকের ঘোরে ছিল। এটি আমাদের আবারও মনে করিয়ে দেয় যে শাস্তির বদলে সঠিক সময়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করাটা ঠিক কতটা জরুরি ছিল। পর্ব 6, সামাজিক আত্মবিশ্লেষণ। আজকের দিনে ঐশী কোথায়? সে জেলের 4 দেয়ালে বন্দী। সে এখন আর মাদকাসক্ত নয়, নিয়মিত প্রার্থনা করে, বই পড়ে সময় কাটায়। কিন্তু সে তার পরিবার, তার আত্মীয়স্বজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার এই বেঁচে থাকাটা এখন কেবলই এক অপরিবর্তনীয় অনুশোচনা আর ভয়ঙ্কর অপরাধবোধের বোঝা বয়ে বেড়ানো। এই ট্র্যাজেডি থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের আসলে কি শেখার আছে? ঐশীর এই ঘটনা কেবল একটি পরিবারের ধ্বংসের গল্প নয়, এটি আমাদের পুরো সমাজের জন্য একটি বিশাল সতর্কবার্তা। শহরে ব্যস্ত জীবনে বাবা মায়ের সাথে সন্তানদের যে মানসিক দূরত্ব তৈরি হয় তা চরম ভয়ঙ্কর রূপ নিতে পারে। সন্তানদের এই মানসিক বিচ্ছিন্নতাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। যখন কোনো টিনেজার বিপথে যায়, তখন শারীরিক শাস্তি বা গৃহবন্দী করা কোনো সমাধান হতে পারে না, বরং তাদের সবচেয়ে বেশি প্রয়োজন পেশাদার থেরাপি, সহানুভূতি এবং মানসিক সমর্থন। একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বয়ঃসন্ধিকালের ট্রমা এবং একাকিত্বকে সমাজ হিসেবে আমরা কি সত্যিই গুরুত্ব দিচ্ছি? শাস্তি আর শৃঙ্খলার মোড়কে আমাদের নিজেদের ঘরের ভেতরের নীরব আর্তনাদগুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি না তো? একটা কথা মনে রাখা খুব জরুরি। একটি সুস্থ পরিবারের ভিত্তি কেবল নিয়ম আর কড়া শাসন দিয়ে তৈরি হয় না। সেটি তৈরি হয় মানসিক সংযোগ, থেরাপিউটিক সাপোর্ট এবং পারস্পরিক বোঝাপড়া দিয়ে। আজ এ পর্যন্তই। আশা করছি এই বিশ্লেষণটি মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্ক নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।